ম্যান সিটি, লিভারপুল, রিয়াল মাদ্রিদ কিংবা বার্সেলোনা তারা যখন অ্যাটাক করে তখন তারা আসলে কিসের উপর বেস করে অ্যাটাক করে? সেখানে আসলে কিছু অ্যাটাকিং প্রিন্সিপালস রয়েছে। প্রতিটা দলের প্লেয়িং স্টাইল এবং স্ট্র্যাটেজি হয়তো ভিন্ন হতে পারে, কিন্তু সব দলের জন্যই অ্যাটাকিং প্রিন্সিপালগুলো কিন্তু সেম। তো এই অ্যাটাকিং প্রিন্সিপালগুলো আসলে কী কী? Assalamu alaikum and welcome to Outside the Box Analysis Presents Football Series Understanding the Game. আমাদের গত পর্বগুলোতে আমরা আলোচনা করার চেষ্টা করেছিলাম যে খেলার কয়টা ফেজ রয়েছে বা কয়টা কি মোমেন্টস রয়েছে, এবং সেখান থেকে আমরা আলোচনা করেছি অফেন্সিভ ফেজ নিয়ে, ডিফেন্সিভ ফেজ নিয়ে এবং ট্রানজিশনাল ফেজ নিয়ে। আজকের পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করব অ্যাটাকিং প্রিন্সিপালসগুলো নিয়ে। অ্যাটাকিং প্রিন্সিপালস রয়েছে মূলত 5টি: পেনিট্রেশন, ডিসপার্সল, মুভমেন্ট, সাপোর্ট এবং ইনভেনশন বা ক্রিয়েটিভিটি। শুরুতে আমরা যদি পেনিট্রেশনের উদাহরণটা দেখি, পেনিট্রেশনটা হচ্ছে আপনি যখন অপোনেন্টের ডিফেন্সিভ যে ব্লকগুলো রয়েছে সেগুলোকে বিট করার চেষ্টা করছেন, এবং সেগুলোর মধ্য দিয়ে আপনি যখন একটা ফরওয়ার্ড পাস বের করার চেষ্টা করছেন। এটা হতে পারে থ্রু দ্য ডিফেন্সিভ ব্লকস, এটা হতে পারে অ্যারাউন্ড দ্য ডিফেন্সিভ ব্লকস, এটা হতে পারে ওভার দ্য ডিফেন্সিভ ব্লকস। সো এই মোমেন্টে আমরা যে উদাহরণটা দেখছি সেখানে যদি আপনি খেয়াল করে দেখেন, ম্যান সিটি তারা ইন্টার মিলানের যে ডিফেন্সিভ ব্লকগুলো রয়েছে ফরওয়ার্ড লাইনের এবং মিডফিল্ড লাইনের, সেই দুটো লাইনকে তারা ব্রেক করে একটা পেনিট্রেশন পাস থ্রু বের করার চেষ্টা করছে। সিমিলার আরও একটি উদাহরণ আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে আমরা যে উদাহরণটা দেখতে পাচ্ছি, এখানে শুধুমাত্র মিডফিল্ড লাইনটাকে ব্রেক করা হচ্ছে। যেহেতু ম্যান সিটি এখানে অলরেডি প্রোগ্রেশন জোনে চলে এসেছে, সো এখানে তারা ইন্টার মিলানের মিডফিল্ড লাইনটাকে পেনিট্রেট করার চেষ্টা করছে। অন্যদিকে এই উদাহরণটা যদি আমরা খেয়াল করে দেখি, ইন্টার মিলান তাদের সেন্ট্রাল এরিয়াটা একদম কম্প্যাক্ট করে রেখেছে। দ্যাটস ওয়াই ম্যান সিটি আসলে সেন্ট্রাল এরিয়া দিয়ে প্রোগ্রেস করতে পারছে না। তো তারা এখন ইন্টার মিলানের যে ডিফেন্সিভ ব্লকটা রয়েছে সেই ব্লকটার অ্যারাউন্ড দিয়ে, অর্থাৎ পাশ দিয়ে তারা এই বলটাকে পেনিট্রেট করার চেষ্টা করছে। সিমিলারলি এই উদাহরণটাতে আমরা যদি খেয়াল করে দেখি, এখানে টটনহাম হটস্পর সাদা জার্সিতে রয়েছে। তারা লো ব্লকে যখন ডিফেন্স করছে ভেরি সেন্ট্রালি কম্প্যাক্ট, তখন ম্যান সিটি চেষ্টা করছে টটেনহামের ডিফেন্সিভ ব্লকসের অ্যারাউন্ড দিয়ে পেনিট্রেট করার জন্য। আর এই উদাহরণে যদি আমরা খেয়াল করে দেখি, ইন্টার মিলান তারা আসলে ম্যান সিটির এগেনস্টে তাদের যে মিড ব্লক রয়েছে এই মিড ব্লকের এগেনস্টে তারা পেনিট্রেট করার চেষ্টা করছে ওভার দ্য ব্লক দিয়ে, কেননা ম্যান সিটির ডিফেন্স লাইনের পিছনে কিছুটা স্পেস হয়ে গিয়েছে, সেই স্পেসটা তারা অ্যাটাক করতে যাচ্ছে। সিমিলারলি লিভারপুল এখানে রিয়াল মাদ্রিদের যে ডিফেন্সিভ ব্লকসগুলো রয়েছে তাদের উপর দিয়ে পেনিট্রেট করার চেষ্টা করছে। আর এই উদাহরণটাতে ম্যান সিটি তারা আসলে টটেনহামের যে ডিফেন্সিভ ব্লকগুলো রয়েছে তাদের উপর দিয়ে পেনিট্রেট করার চেষ্টা করছে। এরপর 2 নম্বর অ্যাটাকিং প্রিন্সিপাল হলো ডিসপার্সাল। ডিসপার্সাল বলতে সহজ ভাষায় যেটাকে বলা হয় যে ছড়িয়ে পড়া। সো আমরা যদি একটা উদাহরণ দেখি যে রিয়াল মাদ্রিদ এখানে বিল্ড আপ করার চেষ্টা করছে, এবং তারা যখন বিল্ড আপ করার চেষ্টা করছে তখন আলটিমেটলি তাদের প্লেয়াররা অনেক বেশি ওয়াইড রয়েছে এবং লেন্থ বরাবরও তারা বড় করছে, অর্থাৎ তাদের প্লেয়াররা ছড়িয়ে পড়ে স্প্রেড আউট করে বা ডিসপার্সালের মাধ্যমে উইথ এবং লেন্থ দুটাই প্রোভাইড করছে। সো সিমিলারলি এখানে যখন ইন্টার মিলান তারা বিল্ড আপ করার চেষ্টা করছে, তারাও সিমিলারলি এখানে ডিসপার্সাল করেছে, তারাও এখানে ওপেন স্ট্রাকচারে বিল্ড আপ করার চেষ্টা করছে। এরপরে 3 নম্বর অ্যাটাকিং প্রিন্সিপালটা হলো মুভমেন্ট। মুভমেন্ট বলতে সহজভাবে যদি আপনি চিন্তা করেন যে আপনি মুভ করছেন, তো আপনি মুভ করছেন কী জন্য? এটা হতে পারে যে আপনি মুভ করছেন বল রিসিভ করার জন্য, এটা হতে পারে যে আপনি মুভ করছেন আপনার অপোনেন্টের একজন প্লেয়ারকে ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে যাচ্ছেন বা সরিয়ে ফেলতে যাচ্ছেন একটা নির্দিষ্ট এরিয়া থেকে, এবং সেই জায়গাতে যে স্পেসটা তৈরি হচ্ছে সেই স্পেসটাতে হয়তো আপনার টিমের অন্য কোনো প্লেয়ার সেই স্পেসটাতে অ্যাটাক করতে পারে বা এক্সপ্লয়েট করতে পারে। মুভমেন্টের সাথে আরও একটা জিনিস খুব জড়িত, সেটা হলো আমাদের 4 নম্বর যে প্রিন্সিপাল, অ্যাটাকিং প্রিন্সিপাল, সে জন্য সাপোর্ট। সো অনেক সময় মুভমেন্ট করা হয়ে থাকে একটা সাপোর্টিং অপশন বাড়ানোর জন্য, অর্থাৎ একটা পাসিং অপশন বাড়ানোর জন্য। উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যেখানে গুন্ডোগান মুভ করছেন বল রিসিভ করার জন্য, এবং সাথে সাথে একটা পাসিং অপশনও কিন্তু তিনি প্রোভাইড করছেন। এক্ষেত্রে বেনজিমা যে মুভমেন্ট করছেন তিনি নিচে নেমে আসতেছেন এবং তাকে আলটিমেটলি ফলো করছেন অপোনেন্টের সেন্টার ব্যাক কোনাতে। এখানে বেনজিমা তিনি বল রিসিভও করতে পারেন, আবার একই সাথে তিনি কিন্তু বল কাউকে হয়তো লে অফ করে দিতে পারেন, যিনি কিনা আবার সেই বলটাকে বেনজিমা যে কোনা থেকে নিচে নামিয়ে নিয়ে আসলেন, এখন কোনাতে যে জায়গাটা ছেড়ে আসলেন সেই স্পেসটাতে এক্সপ্লয়েট করার জন্য অন্য কোনো প্লেয়ার, এখানে যেমন ভিনিসিয়াস রয়েছেন, তিনি কিন্তু সেই জায়গাটায় এক্সপ্লয়েট করতে পারেন। সিমিলারলি এখানে ব্রোজোভিচ তিনি কিন্তু আসলে মুভমেন্ট করছেন, তিনি আসলে মুভ করে একটা পাসিং অপশন বা সাপোর্টিং অপশন কিন্তু দিচ্ছেন ওনাকে, এবং অন্যদিকে তিনি যখন বল রিসিভ করেছেন তখন আচের যে মুভমেন্ট করছেন তিনি কিন্তু একটা সাপোর্টিং অপশন দিচ্ছেন ব্রোজোভিচ যাতে তাকে পাস করতে পারেন। সিমিলারলি ইন্টার মিলানের যে প্লেয়ারটার পায়ে এখন বল রয়েছে তার পাশে কিন্তু 2টি সাপোর্টিং অপশন রয়েছে বা পাসিং অপশন রয়েছে, অন্যদিকে তাদের কাছে যখন তিনি পাস করবেন তাদের জন্য কিন্তু পাসিং অপশন থাকছে। আর 5 নম্বর যে অ্যাটাকিং প্রিন্সিপাল সেটাকে বলা হচ্ছে ক্রিয়েটিভিটি বা ইনোভেশন, অর্থাৎ একজন প্লেয়ার তিনি তার ইন্ডিভিজুয়াল স্কিল দিয়ে অপোনেন্টকে হয়তো বিট করতে পারছেন। যেমন ধরেন লিওনেল মেসি বা মোহাম্মদ সালাহ, তারা যেমন বল নিয়ে ডি বক্সের কাছাকাছি অঞ্চলে
ড্রিবল করে অপোনেন্টকে বিট করে গোলে শট করেন, অথবা আমরা যদি কেভিন ডি ব্রুইনের কথা চিন্তা করি, তিনি যখন একটা থ্রু পাস দিচ্ছেন হালান্ডকে, এগুলো ক্রিয়েটিভিটি বা ইনোভেশনের অংশ। সো এখানে আমরা যদি উদাহরণস্বরূপ একটা দেখি, স্টোনস তিনি যখন বল নিয়ে প্রোগ্রেস করার চেষ্টা করছেন, তার সামনে ইন্টার মিলানের প্রায় 5 জন প্লেয়ার রয়েছেন, সেই জোনটা থেকে, সেই প্রেশার জোন থেকে স্টোনস একাই 2-3টা টাচের মাধ্যমে সেই জোন থেকে কিন্তু বলটাকে বের করে নিয়ে এসেছেন এবং আলটিমেটলি ফোর্ডেনকে খুঁজে পেয়েছেন। তো ফোর্ডেন যখন বল পেয়েছেন তখন কিন্তু তিনি অলরেডি মিডফিল্ড লাইনটাকে পার করে আসছেন, ইন্টার মিলানের যে মিডফিল্ড লাইন রয়েছে সেটাকে তিনি অলরেডি পার করে চলে আসছেন। সো এই জায়গায় যে একটা প্রেশার জোনে ছিল, সেই প্রেশার জোন থেকে স্টোনস কিন্তু তার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি দিয়ে সেই জোন থেকে বলটাকে বের করে নিয়ে এসেছেন। এখানে সাদিও মানের কথা যদি আমরা খেয়াল করি, তার পায়ে যখন বল রয়েছে, তার আশেপাশে 3 জন ডিফেন্ডার রয়েছে রিয়াল মাদ্রিদের, কিন্তু তিনি তার ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি দিয়ে বা ইনোভেশন দিয়ে তিনি কিন্তু তাদেরকে বিট করতে সক্ষম হয়েছেন এবং আলটিমেটলি ড্রিবল পাস করে তিনি কিন্তু সেখান থেকে কিন্তু আলটিমেটলি তিনি একটা শটও নিয়েছেন, যেটা কিনা আলটিমেটলি কোর্তোয়াকে সেভ করতে হয়েছিল। সো এগুলোকে বলা হচ্ছে যে ইন্ডিভিজুয়াল ক্রিয়েটিভিটি। সো এই ছিল সংক্ষেপে মোটামুটিভাবে আমাদের অ্যাটাকিং প্রিন্সিপালগুলো নিয়ে আলোচনা, সেগুলোর কিছু উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। আমাদের পরবর্তী পর্বে আমরা আলোচনা করার চেষ্টা করবো যে ডিফেন্ডিং যে প্রিন্সিপালস রয়েছে সেই ডিফেন্ডিং প্রিন্সিপালগুলো নিয়ে। সেই পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।